গণ অধিকার পরিষদ সদস্য নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশ নূরের ওপর হামলা চালায় জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। দুপুরে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের তিনি বলেন, একটি মহল জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর জন্য সহায়তা করছে। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খোঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। নুরুল হক নূরের ওপর হামলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটি ভুয়া জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে এক বিবৃতিতে ভুয়া অডিও রেকর্ড ছড়ানোর প্রতিবাদ জানায় মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, অডিওটি এআই প্রযুক্তি বা অন্য কোনোভাবে বিকৃত কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। পরে এই বানানো অডিওটি ইসমাইল চৌধুরী সম্রাট সহ বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়েছে। এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর রেকর্ড জনমনে ভুল বার্তা ছড়াচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এই ভুয়া অডিও তৈরি ও প্রচারের স্বার্থে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট তৈরি বা সামাজিক মাধ্যমে ছড়ানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানানো হয় বিবৃতিতে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। জানান, নূরের ওপর হামলা ন্যাক্কারজনক। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল, এবারও তারা পুরনো ইতিহাস উন্মোচন করেছে বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটির আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে সকাল 11:30টার পর সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষোভধরা। রাজশাহীতে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার নেতাকর্মীরা। অবিলম্বে হামলাকারীদের শাস্তির দাবি তাদের। এদিকে কুমিল্লা বিশ্ব রোডে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রাজশাহী সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করা হয়। এছাড়া দিনাজপুর, সিরাজগঞ্জ, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। রাজশাহীতে জাতীয় পার্টির মহানগর ও জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:15টার দিকে নগরের 0 পয়েন্ট এলাকায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। রাজশাহী মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে জাতীয় পার্টির কার্যালয়ে এসে ভাঙচুর শুরু করে। পরে ব্যানার সহ বিভিন্ন জিনিসপত্রে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা তা বলতে পারেননি তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হামলার ঘটনার তদন্ত চলছে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি
মুস্তাক আহমেদ। ময়মনসিংহ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ আজ। নগরের টাউন হলে এই প্রতিনিধি সমাবেশ হচ্ছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমতল অঞ্চলের 12টি জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর সাংগঠনিক সমাবেশ এবং মত বিনিময়কে ঘিরে সকাল থেকেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতারা ময়মনসিংহে আসতে শুরু করেন। তাদের রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক অধিকার সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ প্রাধান্য পাবে এই সমাবেশে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করে একথা বলেন তিনি। যারা পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না বলে ঘোষণা দিচ্ছেন, তারা ভিন্ন উদ্দেশ্যে এসব কথা বলছেন উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা নানা বাহানা বানিয়ে বিভ্রান্তি করছে। জেলার 10 উপজেলা ও 5 পৌরসভার 1515 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে জেলা বিএনপির নেতৃত্ব। সভাপতি পদে 2 জন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন। এদিকে প্রায় 17 বছর পর মেহেরপুরে অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনের মাধ্যমে জাভেদ মাসুদকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে কামরুল হাসানকে নির্বাচিত করা হয়। আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। নুরুল হক নূরের ওপর হামলা আরেকটি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর সদর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, নূরের ওপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না, হামলাকারীদের দ্রুত খুঁজে বের করতে হবে। আরও বলেন, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে ও নির্বাচনের বিরুদ্ধে। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আজকে ডাকসুর বিপি নুরুর রক্তাক্ত হতে হয়। নুরুর উপর আঘাত কারা করেছে এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে। সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায়ের মহাসমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল 10টার দিকে কেন্দ্র শহীদ মিনারে শুরু হয় এই কর্মসূচি। এতে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নিয়েছেন। প্রাথমিক শিক্ষকদের 6টি পৃথক সংগঠনের মোর্চা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই মহাসমাবেশ আয়োজন করেছে। পরিষদের নেতারা জানান, আজকের মধ্যে স্পষ্ট প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4.25 লাখেরও বেশি শিক্ষক কর্মরত রয়েছেন। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড 13তম আর প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেডে। সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন পাবেন, এই নির্ধারণ করতে হবে। এই দাবিটা আমরা সবসময় করি। আমরা মাঠে থাকতে চাই না, আমরা শ্রেণীকক্ষের লোক, আমরা শ্রেণীকক্ষেই থাকতে চাই। আর আমরা আশা করি এইবার এই মহাসমাবেশ থেকে আমরা সেই ঘোষণাটা পাবো। আমার বেতন স্কেল হচ্ছে 11,000 স্কেল, যেটা হচ্ছে 13তম গ্রেড। আর যিনি 2025 সালে যোগদান করছেন তারও 13তম গ্রেড, যেটা 11,000। গুমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। মানবাধিকার সংগঠন অধিকার এই কর্মসূচির আয়োজন করে।
এতে গুমের শিকার পরিবারের সদস্যরা সহ মানবাধিকার কর্মীরা অংশ নেন। এ সময় ভুক্তভোগীরা বলেন, গুমের শিকার পরিবারগুলো নানা বঞ্চনার পাশাপাশি নানা অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। গুমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। এদিকে দিবসটি উপলক্ষে সিলেটেও মানববন্ধন করেন আমরা গুম পরিবার নামে সংগঠন। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা পতনের 1 বছর পার হলেও গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। তাদের ভাগ্যে আসলে কি হয়েছে, তাদের যে স্বজনরা এতদিন ধরে প্রতীক্ষা করছে, এই প্রতীক্ষার শেষ কবে হবে? আমি শুধু আমার বাবার জন্যই নয়, সকল গুম এর মানুষদের পরিবারের পক্ষ থেকে দাবি জানাই, আমাদের প্রিয়জনদের খুঁজে দিন এবং ন্যায় বিচার নিশ্চিত করুন। দিনাজপুরের সেতাবগঞ্জ রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে স্থানীয়রা। এতে 1 ঘণ্টা বন্ধ থাকে রেল যোগাযোগ। বোচাগঞ্জ, কাহারোল, বিরল ও পীরগঞ্জের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অবরোধকারীরা পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ রেল স্টেশনে আধা ঘণ্টা আটকে রাখে। আন্দোলনকারীরা বলেন, সেতাবগঞ্জ শিল্প অঞ্চল এলাকা, এছাড়া পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা সেতাবগঞ্জ রেল স্টেশনের উপর নির্ভরশীল। ব্যবসা বাণিজ্যের প্রসার ও নিরাপদ যোগাযোগের জন্য পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি প্রয়োজন। অবরোধ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন তারা। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে 4টি বাসের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। সকাল 9:30টার দিকে শিবচরের পাঁচচরে এই দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় গোল্ডেন লাইন পরিবহনের বাসটি। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচচরে আসলে বাসটির নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। সে সময় গোল্ডেন লাইন পরিবহনের পেছনে থাকা টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সাকুরা পরিবহন ও নড়াইল এক্সপ্রেস ধাক্কা খায়। এ সময় আহত হন 20 জন। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণে প্রায় 1 ঘণ্টা ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। থাকলে তো আমরা সব মরতাম, গাড়ি আসলে হালকা, এজন্য টাকা খুলে গেছে, ড্রাইভার আছে কি গাড়ি ওদিক চলে গেছিল। মুষলধারে বৃষ্টি ছিল, তো আমাদের ধারণা হচ্ছে বৃষ্টির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে যায় এবং প্রথম গাড়ির পিছনে আরও 3টা গাড়ি ছিল টানা একই সিরিয়ালে। তো সামনের গাড়িটি দ্রুত ইমার্জেন্সি ব্রেক করার কারণে পিছনের গাড়িগুলো ইমার্জেন্সি ব্রেক করে। ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে শহরের কালীবাড়ি রোডের নবী মসজিদ সড়কের নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ আরিফ সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। পুলিশ জানায়, ভোরে বাসার দরজার সামনে আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। খাগড়াছড়িতে মায়ের বিরুদ্ধে 2 বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। গভীর রাতে শহরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে পরিবার নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। শুক্রবার রাতে শিশু তহিদুল আলম আভানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তার মা সাবিনা ইয়াসমিন। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। সাবিনা মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিক ধারণা পুলিশের। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসলে সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যান চালককে হত্যায় জড়িত সন্দেহে 5 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিও। সকালে এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান,
গত সোমবারের ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার আশুলিয়া, সাভার ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোররাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ায় শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান লুটের উদ্দেশ্যে চালককে ছুরিকাঘাত করে। পরে চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে ছিনতাইকারীরা সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান লুট না করে পালিয়ে যায়। স্থানীয়রা কাভার্ড ভ্যান চালক শামীমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে সিসিটিভি ফুটেজ দেখি, তারপরে আমরা টেকনোলজি ইউজ করার পরে আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সিমেন্ট লুটের জন্যই এসেছিল। যখন দেখেছে যে সে মৃত্যুবরণ করছে, তখন আর ওই ট্রাক সহ সিমেন্টগুলো নিয়ে যায়নি। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। 3 থেকে 4 দিনের ব্যবধানে পাইকারিতে চিকন চালের দাম কেজিতে 5 টাকা এবং মোটা চালের দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। চাল আমদানিকারকরা জানান, ভারতে চালের দাম কমার পাশাপাশি আমদানি বাড়ায় দেশে চালের দাম কমছে। চালের আমদানি অব্যাহত থাকলে আগামীতে দাম আরও কমে আসবে। প্রতিদিন গড়ে 100 থেকে 120 ট্রাক চাল আমদানি হচ্ছে বন্দর দিয়ে। হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজামুদ্দিন জানান, স্থলবন্দর দিয়ে গত 17 দিনে আমদানি হয়েছে প্রায় 37,000 মেট্রিক টন চাল। চালের বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে আমদানি করা এসব চাল দ্রুত পরীক্ষা নিরীক্ষা ও শুল্কায়ন শেষে ছাড় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। চালের বাজারকে নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে 242 জন আমদানিকারককে 5 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। আজকে চাউল খেলাম হলো 67 টাকা। যে চাউলটা আজকে থেকে 2-3 দিন আগেও চাল ছিল 70 টাকা, 69 টাকা, 71 টাকা। সেই চাউলটা এখন বর্তমানে একটু নিম্নমুখী বাজারে চলে আসছে। আমদানি প্রচুর, মালের বাজার কমে যাওয়াতে প্রতিদিন নিয়ত আমরা 8-10 গাড়ি চাল কেনাকাটা করতেছি। আলহামদুলিল্লাহ, এতে আমাদের খুব ভালো যাচ্ছে। দ্রুত সম্ভব আমরা পণ্যটা খালাসের ব্যবস্থা করি, কারণ যেহেতু চাউলটাকে কম শুল্কে শুল্কায়ন করি, সেক্ষেত্রে যাতে বাজারে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয়, এই জন্য আমরা কাস্টমসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে থাকি। বেনাপোলে ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে প্রতি কেজিতে দাম কমেছে 7 টাকা। স্বস্তি ফিরেছে বাজারে, 58 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহে ভারত থেকে বেনাপোল বন্দরে 15,000 কেজি পেঁয়াজ আমদানি করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। এতে বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি 65 থেকে 70 টাকায় বিক্রি হলেও আজ কেজিতে কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। আমদানি বাড়লে দাম আরও কমার আশা ব্যবসায়ীদের। আমরা 3-4 দিন আগেও পেঁয়াজ বিক্রি করেছি 65 টাকা, 60 টাকা। এখনো আমরা বেশি আপাতত 60 টাকা। টাকাটা 65 টাকা কেজি, খুচরা 70 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকেছে, সামনে দাম কমবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি লোহার দানবাক্সে মিলেছে 32 বস্তা টাকা। চলছে গণনার কাজ। 4 মাস 17 দিন পর দানবাক্স খোলা হলে মেলে এসব টাকা। সকাল 7:15টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। কড়া নিরাপত্তায় টাকা গণনার কাজ করছেন মাদ্রাসার প্রায় 250 জন ছাত্র, 10 জন শিক্ষক, রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা। সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দান সিন্ধুকে। 12 এপ্রিল এই মসজিদের দানবাক্সে 4 মাস 12 দিনে পাওয়া যায় রেকর্ড 9,17,80,687 টাকা। এবং একেবারে গুণা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত ওভারঅল পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে। এবং এই বিষয়ে আমাদের পুলিশ, তারপরে আর্মি ইউনিট, আনসার ইউনিট সকলে একযোগে কাজ করে যাচ্ছে। এ নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনার কাজ এখন পর্যন্ত চলছে, সেখানকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন?
দেখুন, সর্বশেষ তথ্য আমি যদি আপনাকে বলি, বিকেল 3:30 নাগাদ 8.5 কোটি টাকা গণনা শেষ হয়েছে এবং এই টাকা ইতিমধ্যে এই মসজিদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সে ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে এবং বাকি যে টাকা সেগুলি গণনা চলছে। এখানে আসলে যে টাকাগুলি এখন রয়েছে সে টাকাগুলি হলো আপনার 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, এই যে ছোট যে নোটগুলি 1500 টাকার নোটগুলি প্রথমে গণনা শেষ হয়েছে। আর আমি যদি আপনাকে একটু বলি যে এর আগের বার 4 মাস 12 দিনে খোলা হয়েছিল এই দান বাক্সগুলো, সেখানে পাওয়া গিয়েছিল 28 বস্তা টাকা এবং দিন শেষে গণনা করার পর 9 কোটি 17 লাখ টাকার উপরে পাওয়া গিয়েছিল। কিন্তু এইবার 4 মাস 17 দিনে খোলা হয়েছে, টাকা পাওয়া গেছে 32 বস্তা এবং এই টাকা গেলোবারের রেকর্ড ভাঙবে। শুধু গেলোবারের রেকর্ডই না, একবারে সর্বকালের রেকর্ড ভাঙবে এরকম আশা করছেন মসজিদ কর্তৃপক্ষ। পাশাপাশি আমরা যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছে আমরা অনুমান করছি। তো এই যে টাকা গণনা শেষ হবে, আমরা আশা করছি যে সন্ধ্যার মধ্যেই আমরা জানতে পারবো যে আসলে মোট কত টাকা। এখানে মানুষ আসলে বিভিন্ন নিয়তে দান করেন, শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মানে বিভিন্ন মানুষজন এখানে আসেন, দান করেন এবং তারা যেটা বলেন, আমরা কথা বলে জেনেছি যে তাদের মনের আশা পূরণ হয়। ওই মনের আশা পূরণ হয় বিধায় তারা দেয় এবং এই কথাটা যখন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে যে এখানে দান করলে আসলে মানে তাদের মনের আশা পূরণ হয়, তো এই থেকে আসলে এটা প্রচারে সারা দেশ থেকে মানুষ আছে এবং যারা প্রবাসী তারাও কিন্তু টাকা পাঠায়। তাদের জন্য একটা ব্যবস্থা ইতিমধ্যে কর্তৃপক্ষ করেছেন, অনলাইনে টাকা দেওয়ার জন্য একটা ওয়েবসাইট খোলা হয়েছে এবং বেশ টাকা এই ওয়েবসাইটে আসছে। পাশাপাশি হাঁস, মুরগি, গরু, ছাগল এরকম যে সামগ্রীগুলি, এগুলি সপ্তাহে একদিন নিলামে তুলে এই টাকাটাও মানে বাড়তি দেওয়া হয়। তাছাড়া স্বর্ণের উপর অলংকার, বৈদেশিক মুদ্রা এগুলি তো আছেই। আমরা এখন অপেক্ষা করতে হবে যে সন্ধ্যা পর্যন্ত টাকা গণনা শেষ হলে মোট কত টাকা হয়, এটা আমরা সর্বশেষ আপডেটটা জানিয়ে দিতে পারবো। আর এটা দেশের মানে সর্বোচ্চ ধর্মীয় আয়কারী প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যেই এই পাগলা মসজিদ স্থান করে নিয়েছে। এই ছিল আপাতত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা গণনার কার্যক্রম এখন পর্যন্ত চলছে। সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। বাঁকখালী নদী দখলমুক্ত করতে হলে হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নৌ উপদেষ্টা বলেন, বাঁকখালী নদী বাঁচাতে হলে কক্সবাজারে হোটেল মোটেলের বর্জ্য নদীতে ফেলা থেকে বিরত থাকতে হবে। শুধু জরিমানা করে নিয়ন্ত্রণ করা যাবে না, প্রয়োজনে মোবাইল কোর্ট করে হোটেল বন্ধ করে দেওয়া হবে। বাঁকখালী নদীর বর্তমান প্রবাহ এবং RS জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ করে সংরক্ষণ করতে হবে। হাইকোর্টের একটা রায় আছে, যে রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব, কিন্তু রায়টি এখনো আমাদের হাতে আসেনি। সেই রায়ের কিছু বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম এবং রায় চিন্তা করে যে কি কি হতে পারে। আগেও কিছু রায় ছিল, এটা BSA হবে না RSA হবে। মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের বালুতে নষ্ট হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুরের ফসলি জমি। দিন দিন আবাদি জমি কমায় দুশ্চিন্তায় স্থানীয়রা। বালুতে নষ্ট হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাটও। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ ভুক্তভোগীদের। সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়ন, ওপারে ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল এসব এলাকার মানুষের দুশ্চিন্তা বাড়াচ্ছে। স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে প্রতি বছর বালু পড়ছে ফসলি জমিতে, এতে চাষের অনুপযোগী হয়ে পড়ছে কৃষি জমি। বৃষ্টি হলে প্রবল স্রোতে পাথর বালু নেমে আসায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, এতে দুশ্চিন্তা বাড়ছে তাদের। পাহাড়ের ঢলের সাথে বালু আসে, আর হলো যে সেটা কয়লা, এটি যে সেটা ক্ষেতের জমিনের মধ্যে পড়ে, জমিনগুলো মানে নষ্ট হয়ে যায়। বালি পাহাড়ে বালি তো অনেক জায়গা জমি নষ্ট করে লেছে। তাদের অভিযোগ, 2008 সালের জুলাইয়ে স্রোতের বালু ও পাথরে আহত হন কয়েকজন, নষ্ট হয় অনেক ফসলি জমি। তখন জনপ্রতিনিধিরা কৃষি জমি পুনরুদ্ধারে আশ্বাস দিলেও তা করেনি। আমাদের জমি প্রায় 4 একরের মতো আছে, সম্পূর্ণ একবারে তলায় গেছে। কোন সরকারও আমরা দেখে না যে এটা বালু চাইছে না, ফালাই দিয়ে দূরাহি।
কৃষি জমি রক্ষায় পাহাড়ি ঢলের বালু সরাতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসন। কৃষকদের কথা শুনবো আমরা। কৃষকদের শোনার পরে যদি মনে হয় যে সত্যিই তারা তাদের জমির উর্বরতা শক্তি হ্রাস পেয়েছে, তাহলে পরে উপর থেকে এই মাটিটা অপসারণ করা যায় কি না, খুব সহজে যদি করা যায় তাহলে পরে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের সহায়তা করব। 16 বছরে তাহিরপুরে পাহাড়ি ঢলের বালুতে কৃষি জমি নষ্ট হয়েছে প্রায় 500 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা আয়োজনে রাঙামাটির রাজবন বিহারে অনুষ্ঠিত হয়েছে মহাশঙ্খদান। সকালে রাজবন বিহারের দক্ষিণ মাঠে এই মহাশঙ্খদান অনুষ্ঠানের আয়োজন করে জেলার জুরাছড়ি উপজেলার বাসিন্দারা। এ সময় ধর্মীয় সঙ্গীত পরিবেশন, পঞ্চশীল গ্রহণ, শঙ্খদান, বুদ্ধমূর্তি দান এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা শেষে ধর্মসভা অনুষ্ঠিত হয়। পরে পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথেরো। 1.5 শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নেন রাঙামাটির হাজারো পুণ্যার্থী। 21 বছর ধরে মহাশঙ্খদানের আয়োজন করে আসছে জুরাছড়ি উপজেলার মানুষ। ঝালকাঠির ভীমরুলিতে জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট। ভোর থেকে শত শত ডিঙি নৌকায় পেয়ারার পসরা সাজিয়ে বসছেন কৃষকেরা। ব্যতিক্রমী এই ভাসমান হাটে ক্রেতা বিক্রেতার পাশাপাশি ভিড় জমান পর্যটকরাও। পেয়ারা চাষি, ব্যবসায়ী ও পর্যটকদের সুবিধা দিতে নানা উদ্যোগ নিচ্ছে প্রশাসন। কাকডাকা ভোরে ঝালকাঠির কীর্তিপাশার ভীমরুলির খালে সারি সারি নৌকা নিয়ে ভিড় করেন কৃষকেরা। দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারার হাটে শুরু হয় বেচাকেনা। সপ্তাহের 7 দিনই ভোর থেকে দুপুর পর্যন্ত ভাসমান হাটে চলে বেচাকেনা। পেয়ারা চাষিরা জানান, এ মৌসুমে ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাচ্ছেন তারা। দাম অনেক বেশি, আমরা এবার প্রত্যেক কৃষকই একটু দাম পেয়েছে। এবছর পেয়ারার ফলন অত্যন্ত কম। পেয়ারা একটু কম ছিল, আবার 1200, 1000, 800 এর নিচে কোনো কেনা যায় না। ব্যতিক্রমী ভাসমান এই হাট দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করেন উৎসুক মানুষ। শত শত নৌকায় বেচা কেনা আর নদী ও বাগানের নিসর্গে মুগ্ধ হন পর্যটকেরা। প্রতি বছর হাটের লোক সমাগম বাড়লেও পর্যটকদের জন্য সুযোগ সুবিধা অপ্রতুল বলছেন তারা। আশেপাশে যে হোটেলগুলো আছে তাতে যে ওয়াশরুম আছে সেটা আসলে ব্যবহারের উপযোগী না। আমার খুবই ভালো লাগে। আর পরিবেশ, সেটা আমাদের দেশে এক এক সময় আস্তে আস্তে ডেভেলপ হবে না, এটা আমাদেরকে মানিয়ে নিয়ে এখানে আসতে হবে। এবছর পেয়ারার ভালো দাম পাওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন, জানিয়েছে কৃষি বিভাগ। চাষিদের পাশাপাশি হাটে আসা পর্যটকদের সুযোগ সুবিধা দিতে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। পেয়ারা প্রসেসিং করে আমরা যে জেলি তৈরি করা যায়, সেই জেলি আমরা তৈরি করেছি আমাদের একজন উদ্যোক্তার মাধ্যমে, এবং সেটি বাজারজাত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াশরুম ফ্যাসিলিটিস উপভোগ করা, এই বিষয়গুলোও এখানে ইস্যুজ আছে। আমরা এগুলো কীভাবে সমন্বয় করা যায় সেটা দেখছি। আমাদের যারা এখানে চাষি আছে তাদেরকে কীভাবে প্রণোদনার আওতায় এনে তাদের এই কৃষি উৎপাদনকে সাস্টেনেবল করা যায়, লাভজনক করা যায়, সেই বিষয়ে আমরা আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর ঝালকাঠির 562 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, আর পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 5600 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে জুলাই যোদ্ধা স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষার্থী ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, অনুষ্ঠানের মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হবে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে। আলোচনা শেষে জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সেবা দেয়া হয়। সেনাবাহিনীর ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল ইসলাম মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। বলেন,
6 শতাধিক নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে। আর এ ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।